বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে সেট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় সেট। চ্যাপ্টার 2, সেট ও ফাংশন। আজকে আমাদের আলোচ্য বিষয় সেট। ফাংশন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেট, চ্যাপ্টার 2, সেট ও ফাংশন। আমরা আজকে আলোচনা করব সেট নিয়ে। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসাবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি কোশ্চেন সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। সেট তত্ত্ব, সেট থিওরি। এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। সেট বাস্তববাদ আমরা আলোচনা করব আজকে সেট নিয়ে। সেট একটি ইংরেজি শব্দ। সেটের বাংলা হচ্ছে দল। সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটের ডেফিনেশনটা এরকম: বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব জগৎ, যেটা আমরা চোখে দেখি, সেটা হলো বাস্তব জগৎ। আর চিন্তা জগৎ, এটা আমরা চোখে দেখি না, কিন্তু আমরা কল্পনা করতে পারি। সুসংজ্ঞায়িত, যেটা সুনির্দিষ্টভাবে সংজ্ঞা প্রদান করা যায়। সমাবেশ বা সংগ্রহ, সমাবেশ বা সংগ্রহ। তাহলে সেটের ডেফিনেশনটা এরকম: বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট। বাংলা, ইংরেজি এবং গণিত, এই 3টি পাঠ্য বই নিয়ে একটি সেট হতে পারে। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, এগুলো নিয়ে হতে পারে। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট হতে পারে। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট বললাম। প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার সেট হতে পারে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এবং 20। এই 10টি জোড় স্বাভাবিক সংখ্যা
সেট হতে পারে। পূর্ণ সংখ্যার সেট হতে পারে, বাস্তব সংখ্যার সেট হতে পারে। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড়হাতের অক্ষর এ বি সি আপ টু এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। সেটকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব। এ বি সি থেকে শুরু করে আমরা ক্যাপিটাল লেটার এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করব। এক্স ওয়াই জেড ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেটের 26টি বর্ণের যে কোনো বর্ণ দ্বারা সেট প্রকাশ করা যেতে পারে, তবে লেটারটা ক্যাপিটাল হতে হবে। 2 4 6 সংখ্যা তিনটির সেট এ সমান হচ্ছে 2 4 6। এই একটা সেট, সেটটির উপাদানগুলো হলো 2 4 6। এভাবে আমরা লিখতে পারি তিনটি জোড় সংখ্যা, প্রথম তিনটি জোড় সংখ্যা 2 4 6, 2 4 6 হচ্ছে সেটের সদস্য। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। এখানে 2 4 6 হলো সেটের এলিমেন্ট বা উপাদান। বি আরেকটি সেট, যার উপাদানগুলো হলো কি, সেটের উপাদানগুলোকে ইংরেজি স্মল লেটার দ্বারা প্রকাশ করা যেতে পারে। যেমন এখানে বি একটি সেট যার উপাদান হচ্ছে এ বি স্মল লেটার। বি সেটের উপাদান এ এবং বি। উপাদানের চিহ্নকে এরকম একটা চিহ্ন দিয়ে এলিমেন্ট বা উপাদান প্রকাশ করা হয়। এটাকে বলা হয় ইংরেজিতে বিলংস টু দ্বারা প্রকাশ করা যেতে পারে। এ বি সেটের উপাদান, তাহলে আমরা লিখতে পারি এ বিলংস টু বি। বি বি সেটের উপাদান, বি বিলংস টু বি। বাট সি বি সেটের উপাদান নয়, এটাকে আমরা প্রকাশ করব সি ডাজ নট বিলংস টু বি। সি বি সেটের উপাদান নয়, এখানে বি সেটের উপাদান হলো এ এবং বি। যেহেতু সি বি সেটের উপাদান নয়, তাহলে আমরা লিখব সি ডাজ নট বিলংস টু বি, অর্থাৎ সি বি সেটের উপাদান নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি নিয়ে। সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, যথা তালিকা পদ্ধতি, রোস্টার মেথড বা টেবুলার মেথড। টেবুলার মেথড নামে এটি পরিচিত। তালিকা পদ্ধতি, টেবুলার মেথড। আর সেট গঠন পদ্ধতি, সেটা হলো সেট বিল্ডার মেথড। সেটকে দুটো পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক হলো তালিকা পদ্ধতি, এটাকে বলি আমরা ইংরেজিতে টেবুলার মেথড। আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটাকে বলি আমরা সেট বিল্ডার মেথড। একটা হচ্ছে টেবুলার মেথড, একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। সেট প্রকাশের পদ্ধতি, সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, যথা তালিকা পদ্ধতি, রোস্টার মেথড বা টেবুলার মেথড, ও
সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতি, এখন আমরা তালিকা পদ্ধতির ডেফিনিশন দিব। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন এই একটি সেট যার উপাদান হচ্ছে এবি, আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব আর উপাদানগুলো এখানে দুটো উপাদান রয়েছে, প্রথম উপাদান এ এবং দ্বিতীয় উপাদান হচ্ছে বি, মাঝখানে একটি কমা বসবে। বি আরেকটি সেট, এটা তালিকা পদ্ধতিতে লিখছি আমরা। বি আরেকটি সেট যার উপাদান হচ্ছে 2 4 6, 2 4 6। এখানে তিনটি উপাদান রয়েছে, প্রথম দুটি উপাদানের মাঝখানে কমা বসেছে, দ্বিতীয় এবং তৃতীয় উপাদানের মাঝে কমা বসেছে। সি আরেকটি সেট নিলয়, তৃষা, শুভ্রা। এখানে তিনজন ব্যক্তির নাম উল্লেখ করা আছে, একজনের নাম হচ্ছে নিলয়, তৃষা, শুভ্রা। তৃষা, নিলয় আর হচ্ছে শুভ্রা, তিন ব্যক্তির নাম এখানে রয়েছে, তৃষা, নিলয়, শুভ্রা। তাহলে এ একটি সেট যার উপাদান হচ্ছে এবি, বি আরেকটি সেট যার উপাদান হচ্ছে 2 4 6, সি আরেকটি সেট সেটার উপাদান হচ্ছে তৃষা, নিলয়, শুভ্রা। তোমাদের জ্ঞাতার্থে বলছি, আমরা সি দুটো সি মূলত ক্যাপিটাল সি লিখবো এরকম করে আর স্মল সি লিখবো এরকম ছোট করে, কারণ সি লেটারটি স্মল এবং ক্যাপিটাল দুটো রূপ একই রকম। সেক্ষেত্রে আমাদের সেটের সেট বোঝাতে ক্যাপিটাল সি এরকম বড় করে সি লিখবো আর সেটের উপাদান বলতে এরকম ছোট করে সি লিখবো, এটা যেন সবার মনে থাকে। তাহলে এখানে বেশিটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর আমরা যদি এটা সেটের উপাদান হিসাবে লিখি, অর্থাৎ এখানে এ বি রয়েছে, এটা যদি আরেকটা উপাদান সি থাকতো তাহলে আমরা এই সিটা ইউজ করব ছোট করে। এটা তোমরা যখন খাতায় লিখবে সেট প্রকাশের জন্য ক্যাপিটাল সি ব্যবহার করবে, অর্থাৎ বড় করে লিখবে, আর সেটের উপাদান বোঝাতে স্মল সি ব্যবহার করবে, অর্থাৎ ছোট হাতের সি ব্যবহার করবে। তো তালিকা পদ্ধতি হয়ে গেল। এভাবে তোমরা তালিকা পদ্ধতিতে নতুন নতুন সেট ভাষায় লিখবে। তালিকা পদ্ধতি নিয়ে কথা বললাম, এখন হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানের নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। সেট গঠন পদ্ধতিতে আমরা সব উপাদানগুলো লিখব না, সেখানে একটা সাধারণ ধর্ম উল্লেখ করব, একটা উপাদান লিখে সাধারণ ধর্ম উল্লেখ করব। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এখন আমি তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতির এক্সাম্পল দিচ্ছি। তালিকা পদ্ধতিটা হয়ে গেল, এখন সেট গঠন পদ্ধতি। সেট এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন একটি সেট দ্বিতীয় বন্ধনী সমান দিয়ে দ্বিতীয় বন্ধনী লিখবো, উপাদান হচ্ছে এক্স, এরপরে এটা লিখবো, ইংরেজি ক্ষেত্রে বলা হয় সাবজেক্ট। অবশ্য উচ্চতর ক্লাসে এইটাকে এভাবে টান দিয়ে লেখা হয় এবং এটাকে পড়া হয় সাবজেক্ট, বাংলায় বলা হয় জ্ঞান। তো তোমাদের বইয়ে যেহেতু এই চিহ্নটা নেই, তাহলে তোমরা এই চিহ্নটা ব্যবহার করবে। অবশ্য এরকম একটা খারাপ আক্রান্তও হবে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন a = x such that, যেন x স্বাভাবিক বিজোড় সংখ্যা, x হচ্ছে
স্বাভাবিক বিজোড় সংখ্যা। এই এক্সটা কিন্তু স্মল লেটার, এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এক্স হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে তোমরা লক্ষ্য করো স্বাভাবিক বিজোড় সংখ্যা বলা হয়েছে। স্বাভাবিক বিজোড় সংখ্যা হতে পারে, স্বাভাবিক বিজোড় সংখ্যা হতে পারে। তাহলে স্বাভাবিক সংখ্যাটা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক। স্বাভাবিক সংখ্যার শুরুটা হবে এক থেকে। স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এরকম লিখি আমরা n, ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার, এজন্য স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা প্রথম উপাদানটাই হচ্ছে 1 2, দ্বিতীয়টা হচ্ছে 2 3, এরপরটা 3, পর্যায়ক্রমে 4 5 6 7। এভাবে স্বাভাবিক সংখ্যা, অনেক স্বাভাবিক সংখ্যা রয়েছে। স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই, অসীম পর্যন্ত। তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7। বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 3 5 7 ইত্যাদি। আর জোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2 4 6 8 ইত্যাদি। আশা করি তোমরা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই সেটটা হচ্ছে, এই সেটের একটা উপাদান হচ্ছে x, xটা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে কি হতে পারে, এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি টেবুলার মেথডে, তাহলে হবে 1 3, উপাদানগুলো হবে 1 3 5 7 9 11 13 ইত্যাদি। এটা একটা অসীম সেট হবে। বিআইপি সেটের কথা বলা হয়েছে এখানে। বিআইপি সেট যার উপাদান হচ্ছে x, বি এর উপাদান হচ্ছে x জ্ঞান x। নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, নবম শ্রেণীর 5 জন শিক্ষার্থী, এটা কিন্তু ভেরি গুড, কারণ বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রথম 5 জন শিক্ষার্থী নাম আলাদা আলাদা হয় স্বাভাবিক, আবার প্রথম 5 জন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন স্কুলে একই নামের শিক্ষার্থীও থাকতে পারে। তাহলে তোমরা এই সেটটা নিজেরা গঠন করতে পারবে। x হচ্ছে নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। প্রথম উল্লেখ করেছে এখানে প্রথম 5 জন শিক্ষার্থী, প্রথম 5 জন শিক্ষার্থী। তোমরা এখানে নিজ নিজ বিদ্যালয়ের প্রথম 5 জন শিক্ষার্থীর নাম লিখে দিলে প্রত্যেক নামের মাঝে কমা হবে। প্রথমটায় শেষে কমা হবে না, মাঝখানের 3টাতে কমা হবে। মাঝখানের 5 জন শিক্ষার্থীর নাম লিখবে, কমা কমা দিবে, লাস্টে কমা হবে না, মাঝের গুলোতে কমা হবে। তো নিজ নিজ বিদ্যালয়ের 5 জন শিক্ষার্থীর নাম লিখে দিলেই এটা তালিকা পদ্ধতিতে হয়ে যাবে। তাহলে কি সেটটা রয়েছে, গঠন করা হয়েছে সেট গঠন পদ্ধতিতে, সেট বিল্ডার মেথডে। তাহলে আমরা ইচ্ছা করলে সেট এ এবং সেট বি কে, এ সেট ও বি সেট কে তালিকা পদ্ধতিতেও প্রকাশ করতে পারো। তো পরীক্ষাতে তালিকা পদ্ধতিতে সেট দেওয়া থাকলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়, আবার সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়। এখানে এই চিহ্ন দ্বারা আমি আগে বলেছি এরূপ যেন বা সংক্ষেপে যেন সাবজেক্ট বোঝায়। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, এজন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। সেট গঠন পদ্ধতির একটা নাম হচ্ছে রুল মেথড। তাহলে আমরা বললাম তালিকা পদ্ধতি হচ্ছে টেবুলার মেথড অথবা রোস্টার মেথড, এবং সেট গঠন পদ্ধতি হচ্ছে সেট বিল্ডার মেথড কিংবা রুল মেথড। তালিকা পদ্ধতিতে আমরা লিখব টেবুলার মেথড, আর রোস্টার মেথড। সেট গঠন পদ্ধতিতে আমরা লিখব সেট বিল্ডার মেথড আর রুল মেথড। আশা করি তোমরা
সেট প্রকাশের পদ্ধতি, দুটো পদ্ধতি, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি বুঝতে পেরেছি। এরপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব সসীম সেট। সসীম সেটের ইংরেজি হচ্ছে ফাইনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। সসীম সেটগুলোকে সাধারণত তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়। যেমন ডি একটি সেট যার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড। এখানে তিনটা উপাদান রয়েছে। এটা একটা সসীম সেটের উদাহরণ। অসীম সেটের ইংরেজি হচ্ছে ইনফাইনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এ একটি সেট, এখানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। একটি সেট, এই সেটটা হচ্ছে তোমার বিজোড় স্বাভাবিক সংখ্যা। আমরা আগেও লিখেছি, নতুন করে লেখার প্রয়োজন নেই। একটি সেট যেটা উপাদান হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখানে আমরা বোর্ডে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে আমরা একটা তালিকা পদ্ধতিতে লিখতে পারি 1 3 5 7 ইত্যাদি। এটা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে শুরুটা হবে 1 থেকে, 1 3 5 7, এরপরটা 9, এরপরটা 11, এরপরটা 13 15 17, এভাবে যেতে থাকবে। এটা কোনো শেষ নেই। তাহলে এই উপাদানগুলো গণনা করে কি শেষ করা যাবে? যাবে না। তাহলে এটা হচ্ছে তোমার অসীম সেটের উদাহরণ। আমাদের বইয়ে অনেক সসীম সেট এবং অনেক অসীম সেটের উদাহরণ রয়েছে। সসীম সেট, আমি আবার বলছি, সসীম সেট হচ্ছে ফাইনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। তাহলে সসীম সেটের উপাদান খুব বেশি থাকে না, যেহেতু আমরা গণনা করে কাউন্ট করব, এজন্য সসীম সেটের উপাদান সংখ্যা কম হবে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। আমাদের বইয়ে সসীম সেটে সাধারণত একটি, দুটো, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, খুব বেশি হলে 9টি কি 10টি উপাদান রয়েছে, এর বেশি নেই। সসীম সেটের যে এক্সাম্পল উদাহরণগুলো রয়েছে সর্বোচ্চ 10টি উপাদান আছে। আর অসীম সেট প্রকাশ করার সময় আমরা তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি, আমরা 4-5টি উপাদান লিখে তারপরে ডট 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 দিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে ফেলি। তাহলে অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলা হয়। অসীম সেটগুলো সাধারণত সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয় বেশিরভাগ সময়। সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। কারণ স্বাভাবিক সংখ্যা তোমরা জানো যে স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা প্রথম উপাদান হচ্ছে 1, পরবর্তী উপাদান 2, এভাবে স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ইত্যাদি। তাহলে এটা একটা অসীম সেটের উদাহরণ হবে। সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট হবে। এরপরে আমরা আলোচনা করব ফাঁকা সেট বা এমটি সেট। ফাঁকা সেটের ইংরেজি হচ্ছে এমটি সেট। তোমরা বাংলার পাশাপাশি ইংলিশ টার্মগুলো শিখবে। উচ্চতর শ্রেণীতে সাধারণত বইগুলো থাকে ইংরেজিতে, অবশ্যই জানি বাংলা বইও পাওয়া যায়। আমরা যখন হায়ার এডুকেশনে যাবে, গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এই বিষয়গুলো পড়তে হলে এই সেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হয় এবং সেখানে সেট তথ্য করানো হয়। তো সেখানে সেটের বইগুলো সাধারণত ইংরেজিতে থাকে, ইংলিশ ভার্সনে থাকে। তাহলে তোমরা বাংলার পাশাপাশি ইংরেজি টার্মগুলো
শিখে নেবে, তাহলে সুবিধা হবে। আর যারা ইংরেজি ভাষণে পড়ছো তারা তো পূর্ব থেকেই ইংলিশে পড়ছো টার্মগুলো, আর যারা বাংলা মাধ্যমে পড়ছো তারা বাংলার পাশাপাশি ইংলিশ টার্মগুলো শিখে নেবে, তাহলে উচ্চতর শ্রেণীতে তোমাদের সেট বুঝতে সুবিধা হবে। ফাঁকা সেটের ইংরেজি হচ্ছে এমটি সেট। আমি বাংলার পাশাপাশি ইংরেজি লিখে দিচ্ছি, ফাঁকা সেট, এটার ইংরেজি হচ্ছে এমটি সেট। আমরা বলি না এমটি পকেটে যখন টাকা থাকে না তখন বলি এমটি পকেট, ঠিক সেটের ক্ষেত্রেও ফাঁকা সেট এমটি সেট। তোমরা বুঝতে পারছো এমটি সেটে কোনো উপাদান থাকবে না। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে, তাহলে সেটের উপাদান না থাকলেও সেটা সেট হতে পারে। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এই প্রতীকটা দ্বারা প্রকাশ করা হয়, এরকম একটা জিরো লিখে কেটে দিবে, এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন। অথবা এরকম দ্বিতীয় বন্ধনী দিবে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে কোনো উপাদান থাকবে না, এভাবে কিংবা এভাবে, দুটোই হয়, এভাবে কিংবা এভাবে, এটা অথবা এটা। ফাঁকা সেটকে আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, দুটো প্রতীকই ব্যবহার করা যায়। দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখলে ভিতরে কোনো উপাদান থাকবে না। এখানে লক্ষ্য করো, অনেকে ভুল করে ফাঁকা সেটকে এভাবে লিখে। আমাদের ডেফিনেশনে রয়েছে ফাঁকা সেটে কোনো উপাদান থাকবে না, কিন্তু আমরা যদি ফাঁকা সেটকে এভাবে লিখি, এখানে তো উপাদান রয়েছে, উপাদানটা হচ্ছে ফাঁকা সেট। এই জাতীয় সেট হচ্ছে সেটস অফ সেট, সেটের সেট। ফাঁকা সেটকে আমরা এভাবে লিখবো কিংবা এভাবে লিখবো, এভাবে লিখবো না, এভাবে লিখবো না, এটা ফাঁকা সেটের, এটা ফাঁকা সেট হবে না, কারণ এখানে একটা উপাদান রয়েছে, উপাদানটা নিজেই ফাঁকা সেট। তাহলে আমরা এভাবে লিখবো কিংবা এভাবে লিখবো, কিন্তু এভাবে লিখবো না। এভাবে লিখতে সমস্যাটা কোথায়? কারণ এখানে একটা সেটের উপাদান রয়েছে, কোন উপাদান? ফাঁকা সেটের উপাদান রয়েছে, এই জন্য আমরা এভাবে লিখবো না, এভাবে কিংবা এভাবে লিখবো। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় কিংবা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন হলিক্রস স্কুলের 3 জন ছাত্রের, তো হলিক্রস স্কুলটা হচ্ছে মেয়েদের স্কুল, সেখানে ছাত্রী থাকবে, ছাত্র থাকার কথা না। হলিক্রস স্কুলের 3 জন ছাত্রের সেট, সেখানে থাকবে ছাত্রী, ছাত্র থাকবে না। তাহলে কেউ যদি বলে হলিক্রস স্কুলের 3 জন ছাত্রের সেট, সেটা হবে ফাঁকা সেটের উদাহরণ। এখানে আরেকটা উদাহরণ লক্ষ্য করো, সেটের উপাদানটা হচ্ছে x belongs to n, belongs to n। দেখো belongs to উচ্চতর শ্রেণীতে belongs to এভাবে লিখে, সেট থিওরি বইয়ে এরকম চিহ্ন আছে, আমাদের বইয়ে এরকম চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে তোমাদের বইয়ে যে চিহ্নটা ব্যবহার করেছে তোমরা সেটাই ব্যবহার করবে, এটা ব্যবহার করবে। অবশ্যই এটা ব্যবহার করলে অসুবিধা নেই, উচ্চতর শ্রেণীতে এরকম চিহ্ন রয়েছে। তাহলে x belongs to n, যেন x এর মানটা 10 থেকে বড়, 11 থেকে ছোট। এটা ফাঁকা সেটের एग्जांपल হবে, কারণ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেন বলা আছে x এর মানটা 10 থেকে বড়, 11 থেকে ছোট। 10 থেকে বড়, 11 থেকে ছোট আমরা যদি বলি 10.5 কিংবা 10.5, তাহলে কথাটা ঠিক থাকে, কিন্তু 10.5 বা 10.5 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। ন্যাচারাল নাম্বার হচ্ছে 10, 11, 10 এর পরের ন্যাচারাল নাম্বারটা হচ্ছে 11। তাহলে এখানে বলা হচ্ছে x হচ্ছে ন্যাচারাল নাম্বার, 10 এবং 11 এর মাঝে কোনো ন্যাচারাল নাম্বার নেই। 10 এর পরের নাম্বারটাই হচ্ছে, 10 এর পরের ন্যাচারাল নাম্বারটাই হচ্ছে 11। সুতরাং এখানে এই সেটটা কি হবে? ফাঁকা সেট হবে। এই সেটটাকে আমরা ফাঁকা সেট করব। এটা কিসে দেওয়া আছে? সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে।
আরেকটা বলা আছে এরকম x বিলংস টু n, যেন x মৌলিক সংখ্যা এবং x এর মানটা হচ্ছে 30 থেকে 29 এর মধ্যে। আরেকটা সেট x টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, x হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেন x এর মানটা হচ্ছে 23 থেকে বড়, 23 থেকে x এর মানটা বড়, 23 লেস দ্যান x, 23 থেকে বড়, লেস দ্যান 23 লেস দ্যান x, লেস দ্যান 29। কি হলো তাহলে? x এর মানটা 23 থেকে বড়, 29 থেকে ছোট, x belongs to n such that 23 less than x less than 29, অর্থাৎ x এর মানটা 23 থেকে বড়, 29 থেকে ছোট। 23 থেকে বড়, 29 থেকে ছোট ন্যাচারাল নাম্বার রয়েছে 24, 25, 26, 27, 28, অর্থাৎ 24, 25, 26, 27, 28। লক্ষ্য করো যে বলা আছে x হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে 24 23 থেকে বড়, কিন্তু 24 হচ্ছে 24 মৌলিক সংখ্যা নয়, 24 মৌলিক সংখ্যা না। 25 25 মৌলিক সংখ্যা না, 26 মৌলিক সংখ্যা নয়, 27 মৌলিক সংখ্যা নয়, 28 মৌলিক সংখ্যা নয়। 23 থেকে বড়, 29 থেকে ছোট সংখ্যাগুলো হলো 23, 24, 23 থেকে বড়, 29 থেকে ছোট সংখ্যাগুলো হলো 24, 25। 23 থেকে বড়, 29 থেকে ছোট ন্যাচারাল নাম্বার হচ্ছে 24, 25, 26, 27, 28, 24, 25, 26, 27, 28। কিন্তু এর কোনোটি প্রাইম বা মৌলিক সংখ্যা না। তাহলে এরকম কোনো মৌলিক সংখ্যা নেই, 23 থেকে বড়, 29 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে এটা কিভাবে একটা ফাঁকা সেট হবে? এখানে আমি চিহ্নটা ইউজ করলাম, ফাঁকা সেট হবে। তাহলে তোমরা ফাঁকা সেট বুঝতে পেরেছো আশা করি। এরপর হচ্ছে ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম। জন ভেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র, যেমন বৃত্ত, আয়ত ও ত্রিভুজ ব্যবহার করে প্রকাশ করেছেন। জন ভেনের নামানুসারে চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত। ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম। জন ভেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র, যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভেনের নামানুসারে চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত। আমি এখানে একটা ভেন চিত্র আঁকছি। মাঝখানে একটা বৃত্ত দিলাম। আয়তের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত উপাদানগুলো রয়েছে। আয়তের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত উপাদানগুলো রয়েছে। আর বৃত্তের মধ্যে উপাদান রয়েছে 2, 3, 4। তাহলে বাকি আয়তের মধ্যে যেহেতু 10টি উপাদান রয়েছে, বাকি উপাদানগুলো এই বৃত্তের বাইরে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এটা একটা ভেন চিত্র হবে। আয়তের মধ্যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা রয়েছে, আর বৃত্তের মধ্যে রয়েছে 3টি। তাহলে বৃত্তটা কি আয়তের মধ্যে? বৃত্তের যে 3টি উপাদান রয়েছে সেগুলো কি আয়তের মধ্যে? তাহলে আর বৃত্তের মধ্যে স্পেশালি 3টি রয়েছে, 2, 3, 4। 2, 3, 4 আয়তের মধ্যে, আবার বৃত্তের মধ্যে। বাট 1, 5, 9, 6, 7, 8, 10 এই উপাদানগুলো বৃত্তের বাইরে। এই তথ্যটা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এটা একটা কি হলো? ভেন চিত্র। এরকম আরো ভেন চিত্র আমরা আঁকতে পারি।
আরেকটা চিত্র আঁকি। এই আয়ত মধ্যে দুটো বৃত্ত আঁকবো। প্রথম বৃত্তের উপাদান হচ্ছে 1 2 3 1 2 3 যদি এই সেট দ্বারা প্রকাশ করি, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3। বি আরেকটি সেট যার উপাদান হচ্ছে 3 4 5। তাহলে সেটের উপাদান হচ্ছে 1 2 3 আর বি সেটের উপাদান হচ্ছে 3 4 5। তাহলে 3 উপাদানটি এ এবং বি উভয় সেটের মধ্যে রয়েছে, এই জন্য আমরা 3 এই অংশটাতে হবে, অর্থাৎ এ বৃত্তটা বি বৃত্তটা যেখানে ছেদ করেছে এই অংশটার মধ্যে কি হবে? 3 হবে। এটাও এক ধরনের চিত্র। এরপর আমরা আলোচনা করব উপসেট নিয়ে। কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটের চিহ্ন হচ্ছে এরকম, এটা হচ্ছে উপসেটের চিহ্ন। তাহলে লক্ষ্য করো এ একটি সেট যার উপাদান হচ্ছে এবি, মানে মাত্র দুটো উপাদান রয়েছে এবি। এই সেটের উপাদান থেকে আমরা গঠন করতে পারি এবি, এ বি। একটি সেট যার উপাদান হচ্ছে এবি, একটি সেট যার উপাদান হচ্ছে এবি। এই সেটের উপাদান থেকে এবি এ বি সেটগুলো গঠন করা যায়। আবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায়, কোনো উপাদান দিব না, ফাঁকা সেট গঠন করব এভাবে। এখানে এবি এ বি ফাঁকা সেট প্রত্যেকটি এ সেটের উপসেট। এটা 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 এই প্রত্যেক সেটই হচ্ছে এ সেটের উপসেট। আশা করি বুঝতে পেরেছ। প্রকৃত উপসেট, প্রপার সাবসেট। কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন এ হচ্ছে একটা সেট যার উপাদান হলো 3 4 5 6 3 4 5 6। বি আরেকটি সেট যার উপাদান হচ্ছে 3 5। লক্ষ্য করো বি সেটের উপাদান 3 5 এ সেটেও রয়েছে 3 5। তাহলে বি হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। বি হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। একটা লিখব বি সাবসেট অফ এ, ভাবে লিখব আমরা। বি সাবসেট অফ লিখে প্রকাশ করা হয়। কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা, কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন এতে উপাদান রয়েছে 4টি, বিতে উপাদান রয়েছে 2টি। তাহলে এখানে উপাদান সংখ্যা 4, এখানে উপাদান সংখ্যা হলো 2। তাহলে বি হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। আশা করি প্রকৃত উপসেট বুঝতে পেরেছ। আমি আরেকবার পড়ছি। কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। লক্ষ্য করো আমরা এ সেট থেকে কিন্তু একটি উপসেট 3 4 5 6 লিখতে পারি। এই সেটটা কিন্তু এ সেটের প্রকৃত উপসেট হবে না, কারণ এখানে উপাদান রয়েছে 4টি, এখানেও উপাদান রয়েছে 4টি। তাহলে
বি এর উপাদান যদি এটা হতো 3 4 5 6 হতো, অর্থাৎ এ সেটের উপাদান গুলি হতো, তখন এ নট সাবসেট অফ বি হতো, কিংবা বি নট সাবসেট অফ এ হতো। কারণ এ এবং বি সমান, এজন্য প্রকৃত উপসেট হবে না। উপসেট হবে এ এবং বি পরস্পরের উপসেট হবে, কিন্তু প্রকৃত উপসেট হবে না। উপসেট যদি হয় তাহলে আমরা তখন লিখব এভাবে, উপসেট প্রকাশ করি আমরা এভাবে, উপসেট হবে কিন্তু প্রকৃত উপসেট হবে না। এরপর হলো সেটের সমতা। দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। যেমন এখানে এ উপাদান এবং বি এর উপাদান সমান, তাহলে এ সমান হবে বি। তাহলে এ সমান বি কখন হবে? যদি এ সাবসেট অফ বি হয়, আবার বি সাবসেট অফ এ হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু বি হবে। যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু বি হবে। এটা হলো সেটের সমতা। দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। এটা হলো সেটের সমতা। এরপর হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর অথবা ডিফারেন্স অফ টু সেটস। দুটো সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেটস। সেটের অন্তর মনে করি এ সমান হলো 1 2 3 4 5 6, বি হলো 3 5 3 5। বি এর উপাদানগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। 4 5 6 7। তাহলে আমরা যদি এ বাদ বি লিখি, এটা কিভাবে লেখা যায়? এ মাইনাস বি অথবা এ বাদ বি, এভাবে না দিয়ে সোজাও দেওয়া যেতে পারে। তাহলে হবে 1 2 3 4 5 6 মাইনাস 4 5 6 7 4 5 6 7। দুটো সেটের অন্তর, কমন উপাদানটা বাদ যাবে প্রথম সেট থেকে। প্রথম দুটো সেটের মধ্যে এখানে 6 আছে, এখানে 6 আছে, 5 দুটোর মধ্যে আছে, 4 দুটোর মধ্যে আছে। কমন উপাদানটা হচ্ছে সেট এ এবং বি এর কমন উপাদান হচ্ছে 4 5 6। তাহলে আমরা 1 2 3 লিখব। কমন উপাদানটা প্রথম সেট থেকে বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। বাদ দিলে এখানে থাকে কি 1 2 3। অবশ্য কেউ কেউ ভুলে এই 7টাও এখানে লিখে ফেলে, এটা করা যাবে না। বি সেটে কোন উপাদান, এই যে এমনকি 7 যদি নাও থাকতো সেক্ষেত্রেও এই সেম রেজাল্ট হতো। এখানে যদি 7 এখানে কি ছিল, এর সেটে ছিল, বি সেটে 7 ছিল। আচ্ছা, এরপরে যদি বি সেটে আরো একটা উপাদান 8 আসতো, সেক্ষেত্রেও আমাদের রেজাল্ট হতো 1 2 3। কারণ কমন উপাদানটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তো এখানে প্রথম সেটে অর্থাৎ এই সেটের মধ্যে 1 2 3 থাকে, এ বাদ 3। তাহলে এখানে যে 7 8 থেকে গেল, এই 7 8 এখানে লেখা যাবে না। এখন বি সেটে যদি 7 8 নাও থাকতো, ধরি 7 8 এখানে নেই, এখানে 7 8 নেই, সেক্ষেত্রেও সেম রেজাল্ট, 1 2 3। তাহলে কমন উপাদানটা বাদ দিব প্রথম সেট থেকে। দ্বিতীয় সেটে কোনো কিছু থাকলেও, কমন আনকমন কিছু থাকলেও সেটা আমরা এখানে লিখব না। অনুরূপভাবে আমরা যদি এখানে বি বাদ এ লিখি, সেক্ষেত্রে রেজাল্ট হবে বি থেকে বাদ দিব, বি থেকে বাদ দিব এ। তো বি থেকে যদি আমরা বাদ দেই, তাহলে দেখো
কমন উপাদানটা হচ্ছে এইটা বাদ দেয়া, কমন উপাদান 4 5 6 4 5 6 বি থেকে যেহেতু বাদ দিচ্ছি তাহলে সেটা ফাঁকা সেট হবে। কারণ প্রত্যেকটা টার্মই বা বি সেটের প্রত্যেকটা টার্মই এ সেটের সাথে কম। হ্যাঁ, এখানে যদি 7 8 থাকতো 7 8 9 থাকতো তাহলে এখানে আমরা 7 8 9 লিখতাম, তখন হবে বি বাদ এ, অর্থাৎ এটা বাদ এটা, সেক্ষেত্রে 7 8 9 আনকমন, তখন 7 8 আসবে। তখন অবশ্য দেখো 1 2 3 আনকমন, যেহেতু আমরা বি সেট থেকে বাদ দিচ্ছি এ সেট, সেক্ষেত্রে 1 2 3 আসবে না, আসবে কেবল 7 8 9। আশা করি তোমরা বুঝতে পারছো, এ বাদ বি কিংবা বি বাদ এ। এখন তো এখানে লিখেছে, মনে করি a is equal to 1 2 3 4 5 এবং b is equal to 3 5, সেট a থেকে b এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা 1 2 4 এবং লেখা হয় a বাদ b বা a মাইনাস b এবং করা হয় a বাদ b। আচ্ছা, a মাইনাস b is equal to, তোমাদের বইয়ের উদাহরণ 25 পৃষ্ঠায় 1 2 3 4 5 এর মান b মান হচ্ছে 3 5, তাহলে 3 আর 5 বাদ যাবে সেট থেকে, তাহলে রেজাল্ট হবে 1 2 4। আশা করি তোমরা সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেটস বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট নিয়ে। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, যেমন এ একটি সেট যার উপাদান হচ্ছে xy, সেটটি b is equal to xyz এর একটি উপসেট। এখানে b সেটকে a সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। এখানে একটা উদাহরণ দিয়েছে, a is equal to হচ্ছে xy আর b আরেকটি সেট যার উপাদান হচ্ছে a সেটের উপাদান xy, b এর উপাদান হচ্ছে xy z। তাহলে a সেটকে b সেটের সাপেক্ষে b সেটকে a সেটের সাপেক্ষে সার্বিক সেট বলবো, কারণ b সেটের উপাদান হচ্ছে xy z, যেটা a সেটের xy ও b সেটের মধ্যে আছে। তাহলে b সেটকে বলবো a সেটের সাপেক্ষে সার্বিক সেট। আমি আবার পড়ছি, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, যেমন a is equal to xy, সেটটি b is equal to xyz এর উপসেট। এখানে b সেটকে a সেটের সাপেক্ষে সার্বিক সেট করা হয়। সুতরাং সার্বিক সেটের ডেফিনিশনটা এরকম হবে, আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। এরপরে হচ্ছে পূরক সেট। ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর একটি উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হয়। এ এর পূরক সেটকে এ কমপ্লিমেন্ট বলা হয়। এখানে এরকম চিহ্ন দিলেও হবে। তাহলে যে কোনো সেটের কমপ্লিমেন্ট, এখানে আমি এ সেটের কমপ্লিমেন্ট লিখলাম ইউ বা এ, এখানে ইউ হচ্ছে সার্বিক সেট। তাহলে বি কমপ্লিমেন্ট বা বি প্রাইম ইজ ইকুয়াল টু হবে ইউ মাইনাস বি। একটু আগে আমি সেটের ডিফারেন্স আলোচনা করেছিলাম, আশা করি তোমরা ডিফারেন্স অফ সেট ব্যবহার করে এ কমপ্লিমেন্ট কিংবা বি প্রাইম লিখতে পারো, কমপ্লিমেন্ট এই চিহ্ন দিলে হবে, এই চিহ্ন দিলে হবে। আশা করি তোমরা পূরক সেট বুঝতে পেরেছো। এরপর হচ্ছে সংযোগ সেট, ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেটস দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। ইউনিয়ন অফ সেটস এরকম এ ইউনিয়ন বি। এখানে এ সেটের উপাদান হচ্ছে xy আর মাঝখানে দেব ইউনিয়ন চিহ্ন xyz, বি সেট লিখলাম। এই ইউনিয়ন বি, এ সেটের উপাদান হচ্ছে xy আর বি সেটের উপাদান হচ্ছে xyz। তাহলে এই ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, সকল উপাদান নিব xyz। এখানে রয়েছে xy, এখানেও রয়েছে,
এক্স ওয়াই দুইবার লিখতে হবে না, একবার লিখলেই হবে, আর এই জেডটা এখানে চলে আসবে। তাহলে এখানে এ ইউনিয়ন বি হবে এক্স ওয়াই জেড। আর এরপরে হচ্ছে এটা হলো ইউনিয়ন, ইন্টারসেকশন। ইন্টারসেকশন হচ্ছে কর্ম উপাদান নিয়ে যে সেট গঠিত হবে এক্স ওয়াই